আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বিশ্ব মানব অধিকার দিবস উপলক্ষে যে কার্যক্রম করেছেন এবং মানুষের বিশ্ব মানব অধিকার আলাদা যে একটা মন্ত্রণালয় করেছেন এর জন্য আমি তাকে আরো গভীরভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণ মানব অধিকারের মানুষকে লঙ্ঘন করে এবং আইনের শাসন প্রতিষ্ঠা না হলে মানব অধিকার লঙ্ঘনিত হয়। আজকে আমাকে যে সম্মাননা দেওয়া হয়েছে এর মাধ্যমে আমি আরো আনন্দিত এবং আমি গর্বিত। আমিও ভবিষ্যতে এমন কাজ করব, এমনভাবে চলাফেরা করব যাতে কখনো মানব অধিকার লঙ্ঘন না হয়। আর এর কারণেই আজকে যারা এই মন্ত্রণালয় করেছেন আপনারা জানেন ইতির পূর্বে আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে যারা বাংলাদেশকে একটি সুস্থ সমলা এবং সুন্দর বাংলাদেশ হিসেবে চায় না তারাই কিন্তু নৃশংসভাবে হত্যা করেছেন। আজকে আমি হত্যার প্রতিবাদ জানাচ্ছি এবং আজকের এই মানবাধিকার মন্ত্রণালয়ের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা যেই দিক নির্দেশন দিবেন সেই দিক নির্দেশন অনুযায়ী আমরা কাজ করব এবং আমরা জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করব এবং সর্বস্তরের জনগণ জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করা উচিত। তিনি বাংলাদেশের উন্নয়ন এবং বাংলাদেশের শান্তি চায় বলেই আজকের এই আলাদা একটা মন্ত্রণালয় করেছেন। তো আরেকটি বিষয় আপনার সাথে আমি একমত হতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচন এবং এই নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা সিটি কর্পোরেশনকে দুটি ভাগ করেছে, ঢাকাকে কিন্তু নয়। এটা নিয়ে একটা বিতর্ক চলছে বিভিন্ন মহলে। অনেকে বলছেন যে ঢাকাকে দুই ভাগ করা হলো, ঢাকা বাংলাদেশের প্রাণকেন্দ্রকে টুকরো করা হলো, এটা বলছে। তো আমরা কিন্তু দেখছি আসলে ঢাকাকে ভাগ করেননি, উনি ভাগ করেছেন ঢাকা সিটি কর্পোরেশনকে। এটিকে আপনি কীভাবে দেখছেন? অবশ্যই অবশ্যই প্রশংসনীয়, কারণ জননেত্রী শেখ হাসিনাই পারে বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করা। কারণ ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে পথে ব্যবসা করেছেন ভিশন 2021 সেই ধারাবাহিকতায় আজকের এই ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত করা হয়েছে। আর তিনি এই ঢাকা সিটি কর্পোরেশন মাথায় নিয়ে তো বরিশাল চলে যায় না এবং অন্য জায়গায় চলে যায় না। এইটা হলো মানুষের সেবার মান উন্নয়ন করার জন্য এই কাজটা করেছেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন সাধারণ জনগণ মুখ ফুটে হয়তো কিছু বলতে পারে না, আর যখনই আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে একটি চিন্তা করেন এই চিন্তার পরবর্তীতে বিশ্ব তাকে উপলব্ধি করেন। আপনি দেখেন গত হয়তো 2-3 দিন আগে আপনার ইন্ডিয়া দিল্লিকে ঢাকা সিটি কর্পোরেশন হিসেবে 3 ভাবে বিভক্ত করা হয়েছে। তাহলে এইটা কি দিল্লির ক্ষতি হলো? এটা আমাদের জননেত্রী শেখ হাসিনা আগে যে চিন্তা করেন এইটা বিশ্ব পরে চিন্তা করেন আমি মনে করি। ওই চিন্তা উপলব্ধি করে কিন্তু আজকে ইন্ডিয়া দিল্লিকে সিটি কর্পোরেশন হিসাবে ভাগ করা হয়েছে। আপনারা জানেন আজকে যদি যে সিটি কর্পোরেশন ছিল আনাচে একটা প্রায় ওয়ার্ড আমাদের 91টা ওয়ার্ড, আপনি আব্দুল্লাহপুর থেকে শুরু করে একটি লোক একটি মহিলা বা একটা পুরুষ যদি কাজ করতে আসে ঢাকা সিটি কর্পোরেশন নগর ভবনে তার আসতে সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। তাহলে সারাদিন পরে যদি এই কাজটার জন্য একটা কাগজের জন্য তার সারাদিন শেষ হয়ে যায়, তাহলে এটা কি অবশ্যই আমাদের ভালো করানো হয়েছে না? এবং আপনি ঢাকা সিটি কর্পোরেশন যারা বিগত মেয়র ছিলেন আজকে 9 বছর ঢাকা সিটিকে শাসন করেছেন তখন তো এত সুন্দর কথা বলেননি। আজকে আমি মনে করি আজকে যে মেয়র সাবেক হোসেন খোকা বিদায় নিয়েছেন, আমাদের নির্বাচনের প্রক্রিয়া যে শুরু হয়েছে আমি ধন্যবাদ জানাই জননেত্রী শেখ হাসিনাকে যারা সিটি কর্পোরেশনকে নির্বাচন উপলব্ধি করেছেন এবং সিটিতে এখন নির্বাচনমুখী প্রচারণা চলছে, অবশ্যই প্রশংসনীয়। আমি মনে করব জননেত্রী শেখ হাসিনা এই নির্দেশে এবং তার এই চিন্তা ধারণা আমাদের বাংলাদেশকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে এবং ঢাকাকে আরো ডিজিটাল ঢাকা হিসাবে রূপান্তরিত করতে পারবো ইনশাল্লাহ। যারা আমাদের বিরোধী দলে রয়েছে তারা বলতেছে যে ঢাকাকে যেহেতু ভাগ করেছেন মানে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, তাদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আমি অবশ্যই বলবো আপনারা নির্বাচন আসুন। আমাদের ঢাকা মহানগর কর্তৃক আওয়ামী লীগ একটি জনসভা ইতিমধ্যে আপনারা দেখেছেন, সেখানে আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি আপনারা দেখেছেন তার বক্তব্যের মধ্যে বলেছেন আপনার নির্বাচন আসুন, নির্বাচনের মাধ্যমে জনগণ ঠিক চাই দেখে যান। তাই আমি সৈয়দ আশরাফ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং হানিফ ভাইকে ধন্যবাদ জানাবো তাদের এই প্রক্রিয়ার মাধ্যমে এবং সিটি কর্পোরেশনকে বিভক্ত করেছেন এবং সাধারণ জনগণ শুরু করে আপনি জরিপ করে দেখুন এর মধ্যে 85% লোক এই সিটি কর্পোরেশনের ভাগ করার রায় দিবে। আর যদি 20% লোক না দিতে পারে তারা হলো বিএনপি মুখী, আমি মনে করবো জামাতমুখী। আজকে যুদ্ধ অপরাধী শক্তিটাই কিন্তু একটিকে কেন্দ্র করে আমাদের জননেত্রী শেখ হাসিনা একমাত্র উনিই পারবে এবং আমাদের বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাই পারবে যুদ্ধ অপরাধী বিচার করার জন্য। আপনারা জানেন
যারা যুদ্ধ অপরাধী শক্তি, তারা বাংলাদেশে কখনো আমাদের মা বাবা ইজ্জত দিয়ে ছিনিয়ে নিয়ে ফেলেছে। আজকে ওই যুদ্ধ অপরাধী শক্তি নিয়ে বিএনপি রাজপথে আন্দোলন করছে। বিএনপি কি কখনো যুদ্ধ অপরাধীর বিচার করতে পারবে? এটা আমার আপনাদের সাধারণ জনগণের প্রশ্ন। তাই আমি বলবো জনগণের শেখ হাসিনাকে আপনারা সহযোগিতা করুন এবং যুদ্ধ অপরাধী যারা শক্তি এবং যুদ্ধ অপরাধী নিজামী সাইদি এবং আপনার যারা আছেন তাদেরকে অবশ্যই গ্রেফতার করে এবং তাদের বিচার এই মাটিতে জরুরি ভিত্তিতে আজকে স্বাধীনতা দিবসের দিন মানে বিজয় দিবসের মধ্যেই তাদের বিচার হোক, আমি এই প্রস্তাব ব্যক্ত করছি। তো বিশ্বের প্রবাসী যারা বাঙালি রয়েছেন, আমাদের বাংলাদেশি লোক, তারা বিশ্বের আলোচনার কাছে ছড়িয়ে আছেন, সেখানে আমাদের দেশে টিভি চ্যানেল করা যায় না সাধারণত। তো আমাদের এই অনলাইন নিউজটি আপনার এই সাক্ষাৎকারে তারা দেখতেছে সরাসরি। তো এখন আপনার কাছে আমি জানতে চাই যে আপনি তো একজন প্রার্থী, আমি জেনেছি ধরনের কথা বলে, তো প্রার্থী হিসাবে আপনি নিজেকে কতটুকু মনে করছেন যে আমি বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আপনি? আমি অবশ্যই, আপনারা জানেন ইতিপূর্বে আপনারা হয়তো জরিপ করেছেন, গণতন্ত্রের মানুষ কন্যা জয়ন্তী শেখ হাসিনা উনি বলেছিলেন, আপা বলেছেন রাজনীতি করতে হবে একবারে রোড লেভেল থেকে, মানে গ্রাসরুট লেভেল রোড লেভেল থেকে রাজনীতি করে নেতৃত্বে আসতে হবে। তাই আমি সাধারণ জনগণ থেকে মুচি থেকে শুরু করে উপর পর্যন্ত আমার রিলেশন, আমি চাই আমার এই তরুণ প্রজন্মকে আমাদের বঙ্গবন্ধুর কন্যা যদি জনগণকে শেখ হাসিনা যদি সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই এই তরুণ প্রজন্মই পারবে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য, জনগণকে শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য। আজকে আপনারা এই 62 নম্বর ওয়ার্ড যেই আমাদের সুবিধা নির্বাচিত হবেন, আমি যদি নির্বাচিত হতে পারি, আমি বঙ্গবন্ধুর আদর্শ এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই 62 নম্বর ওয়ার্ডকে একটি সুশিক্ষা শিক্ষিত সমাজ এবং মানুষের কর্মসংস্থান জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এবং অর্থ এলাকায় মাদক এবং সন্ত্রাস কার্যকর অবশ্যই কমেছে। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমি জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং তার সহযোগিতা পেলে এইখান থেকে সন্ত্রাস নির্মূল থেকে শুরু করে মাদক দ্রব্য থেকে শুরু করে পড়াশোনা শিক্ষিত বেকারদের সুশিক্ষা শিক্ষিত করা এবং যারা নিরক্ষর তাদেরকে অক্ষর দান করা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি এই কার্যক্রম করব এবং সামাজিকভাবে ময়মুরব্বীদেরকে সহযোগিতা নিয়ে যাতে এলাকায় উন্নয়ন করা যায় এবং বিভিন্ন সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, এই আশা ব্যক্ত করছি। আমি নির্বাচিত হলে ইনশাল্লাহ এবং আশা করি আজকে ডিজিটাল বাংলাদেশ যে ভোটার আইডি কার্ড যুক্ত করেছেন, এই ভোটারের মাধ্যমে সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে রায় দিবে এবং সাধারণ জনগণ শান্তি চায়, মানে শান্তিতে বসবাস করতে চায়। আপনারা জানেন বিএনপির আমলে ক্ষমতায় যখন ছিলেন আমরা বোমের আওয়াজে ঘুমাইতে পারি নাই, আমরা চালাবাজির জন্য আমরা ব্যবসা করতে পারি নাই। আজকে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে আজকে দেখেন আমাদের বোমের আওয়াজ নেই, আমরা শান্তিতে ঘুমাইতে পারি, সকালে ফজর নামাজ পড়ে ঘরে ফিরতে পারি, ফজর নামাজ পড়ে ঘরে ফিরে আবার সন্তানদেরকে নিয়ে স্কুলে যাতায়াত করতে পারি, তখন কিন্তু সমস্যা হচ্ছে না। তাহলে কি এটা বঙ্গবন্ধুর কন্যা মাননীয় জননেত্রী শেখ হাসিনার অবদান না? অবশ্যই অবদান। আপনারা জননেত্রী শেখ হাসিনা কখনো কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না। আপনারা জানেন বিগত সরকার বিএনপি সরকার জামাত সরকার যখন ক্ষমতায় ছিল আমাদের নামে বিভিন্নভাবে মামলা নির্যাতন করে আমাদেরকে হয়রানি করেছে, আমরা খেয়াল কেটেছি। একটাই অন্যায় ছিল, আমি কেন ছাত্রলীগের লালবাগের সেক্রেটারি ছিলাম, এর জন্য আমাকে পরপর 9 বার তারা জেল নিয়ে আমাকে অত্যাচার করেছে। কিন্তু একমাত্র জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আপনারা বিএনপি বলেন জামাত বলেন খুব শান্তিতে তারা বসবাস করতে পারতেছে, ব্যবসা করতে পারতেছে। কিন্তু জননেত্রী শেখ হাসিনা হিংসা করার রাজনীতি করে না বিদায় আজকে বিএনপির ছেলেরা সুন্দরভাবে ব্যবসা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু অন্যায়কে আর ছাড়া যাবে না। আমি মনে করি অন্যায়কে প্রতিবাদ করতে হবে। তাদেরকে এই পর্যন্ত সুযোগ করা হয়েছে, তারা বিএনপি করে কিন্তু আমাদের সরকার তাদেরকে অ্যারেস্ট করে নেই, কিন্তু আওয়ামী লীগ করার কারণে আমাদেরকে অ্যারেস্ট করছে। কিন্তু এখন যদি যুদ্ধ অপরাধী শক্তির বিচার হবে, এই বিচারের প্রতিবাদে যদি তারা রুখে দাঁড়ায় তাহলে অবশ্যই আমরা প্রতিবাদ করব এবং তাদের জন্য জাত বাংলা জবাব দিব। আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এই আশা ব্যক্ত করছি। তো সর্বশেষ প্রশ্ন, প্রবাসী দর্শকরা যারা আপনাদের এলাকার অনেক বিদেশ আমাদের বাংলাদেশের লোক দেখা যায় এই ওয়ার্ডের বিদেশে আছেন, বিভিন্ন প্রবাসী আছেন, তারা আমাদের চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন না, আপনার কথা শুনতে পাচ্ছেন না। এই মুহূর্তে যারা আপনার অনুষ্ঠান দেখছে প্রবাসী দর্শক এবং আমাদের দেশের যারা অনলাইন দর্শক শ্রোতা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? আমি তাদেরকে বলবো আপনারা বিদেশের মাটিতে আছেন, আমি আপনাদেরকে আমার ভালোবাসা সালাম জানাচ্ছি। আমি বলতে চাই আজকে যারা বাংলাদেশের বাইরে আছেন তারা
অবশ্যই সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা বলবেন এবং ইতিহাস যাতে ধরে রাখতে পারেন। আপনাদের ওইখানেও একটি সুন্দর সমাজ আছে, ওই সমাজে বঙ্গবন্ধুর আদর্শ ও বঙ্গবন্ধুর সততা এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশে করতে চায়, এই ব্যাপারে আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন এবং সবাইকে বলবেন বাংলাদেশের জন্য দোয়া করার জন্য এবং বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা যাতে দ্রুত অবধি বিচার করতে পারে এবং বঙ্গবন্ধুর সত্য যাতে বাস্তবায়ন করতে পারে, এইটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকলো এবং আপনারা আমাকে দোয়া করবেন আমি যাতে সুন্দরভাবে নির্বাচিত হয়ে আপনাদের অর্থ এলাকায় এবং আস্তে আস্তে করে হাতিয়াটি পা করে এগিয়ে যেতে পারি, এই আশা ব্যক্ত করছি। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি।